হ্যালো ফ্রেন্ডস, আমি রনি। আপনারা দেখছেন ইননেট ইংলিশ। আমরা এখন থেকে গ্রামার শিখব, বাট নট ইন এ বোরিং ওয়ে। আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে সমস্ত গ্রামারগুলো শিখব। আমাদের এই চ্যানেলে আপনারা গ্রামার, ভোকাবুলারি এবং ইংলিশের যে কোনো সমস্যার সমাধান পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের সেশনটা শুরু করা যাক। আজকের সেশন হলো সেন্টেন্স, অর্থাৎ গ্রামারের একদম রুট লেভেলের যে সেশন সেটা দিয়ে আমরা শুরু করব। আমরা আজকে শিখব সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা আমরা বোরিং ওয়েতে শিখব না। প্রথমে আমরা ডেফিনেশনে যাব না, প্রথমেই আমরা কাকে বলে, কেন, এই সমস্ততে যাব না। আমরা আস্তে আস্তে একটা আপনারা বলতে পারেন একটা রেসিপির মাধ্যমে শিখব। সো ওয়েলকাম টু ইংলিশ কিচেন। আজ আমাদের রেসিপি হলো সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে মিক্স আপ করতে গেলে, অর্থাৎ সেন্টেন্সটাকে সুন্দরভাবে আমাদের বুঝতে গেলে এই রেসিপিটাকে আমাদের ভেঙে ভেঙে শিখতে হবে। কি কি নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, কাকে কি বলে, সেটা আমরা প্রথমে দেখে নিই। আসলে আমরা একটা সেন্টেন্স আগে লিখি, যেমন হি রিডস দ্য বুক। আমরা একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা হলো হি রিডস দ্য বুক। এবার এই সেন্টেন্সটাতে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এর মোট 4টি অংশ আছে। একটা হলো হি, একটা হলো রিডস, একটা দ্য, একটা বুক। এইবার এই সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো, কেন হি এর পরে রিডই এলো, কেন তারপরে দ্য এলো, কেন তারপরে বুক এলো, এটা আমাদের জানতে গেলে আসলে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা আমাদেরকে জানতে হবে। সেন্টেন্স কিভাবে আমরা ফলো আপ করব, সেটা হলো হি এইখানে সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ তিনি কাজটি করছেন, তিনি হলেন এখানে কর্তা। তারপরে আসছে রিডস। রিডস মানে হলো পড়ছে, সে বই পড়ছে বা সে বই পড়ে, সে বই পড়ে, এটা হলো ভার্ব। আর দ্য বুক, সে কি পড়ছে। আমরা জানি ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাই সেটা হলো অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারছি এই সেন্টেন্সের মধ্যে 3টি অংশ আছে। একটা হলো সাবজেক্ট, একটা হলো ভার্ব এবং একটা হলো অবজেক্ট। এইবার এই সেন্টেন্সটা যখন আমরা তৈরি করছি তখন কিন্তু আমাদেরকে বাংলার মতন ভাবলে হবে না। বাংলার যদি আমরা বলি তাহলে আমরা কি লিখব, সেটা হলো সে বই পড়ে। বাংলা বাক্যের সঙ্গে ইংরেজি সেন্টেন্সের কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ আছে, সেটা কি দেখুন। এইখানে সে মানে সাবজেক্ট, এখানে বই মানে অবজেক্ট, এখানে পড়ে ভার্ব, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কিন্তু যখন আমরা এই ইংরেজি সেন্টেন্সটা তৈরি করলাম তখন কিন্তু সেটা সাবজেক্ট অবজেক্ট ভার্ব না হয়ে সেটা হলো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তাহলে সেন্টেন্সের যে রেসিপি, সেই সেন্টেন্সের রেসিপিটা সবসময় আমাদের মনে রাখতে হবে। প্রথমে দেব আমরা, ধরুন আমরা যদি একটা চিকেন রান্না করছি তাহলে আমাদের প্রথমেই নিতে হবে চিকেন, যেটা একদম মেন জিনিস। এখানে সাবজেক্টটা হলো, আমরা ধরি যদি চিকেন, তাহলে গেল। আমরা যদি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না, তাহলে আমরা কি বলতে পারি, নুন। ভার্বটাকে যদি আমরা নুন বা সল্ট হিসাবে ধরি তাহলে এটা ছাড়া কিন্তু কখনোই সেন্টেন্স হবে না, ভার্ব আপনার সেন্টেন্সে থাকতেই হবে। তাহলে ভার্বটাকে যদি আমরা নুন বা লবণ ধরি বা সল্ট ধরি তাহলে আমাদের মেন গেল চিকেন, তারপরে সল্ট, তারপরে আসবে বিভিন্ন ধরনের মশলা বা তেল। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, সেন্টেন্স আমাদের সংক্ষেপে মনে রাখতে গেলে কি করতে হবে, যে মেন রেসিপির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আমাদের, যে কি কি ইনগ্রিডিয়েন্টস। ধরুন আমরা যদি চিকেন রান্না করি বা মাটন রান্না করি তাহলে মেন রেসিপি হলো চিকেন বা মাটন। তারপরে যেটা ছাড়া এই রান্নাটা একেবারেই হবে না সেটা হলো আমাদের সল্ট, যেটাকে আমরা ভার্ব বলছি। ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হবে না। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে প্রথমে আমাদের কি ইনগ্রিডিয়েন্টসটা লাগবে। যে যদি চিকেন রান্না করি চিকেন,
যদি মাটন রান্না করি, মাটন আসলে চিকেন এবং মাটন এগুলোকে আমরা সাবজেক্ট হিসাবে ধরবো। তাহলে মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের চলে এলো। যেটা ছাড়া আমাদের চিকেন বা মাটন রান্না হবেই না সেটা হলো সল্ট বা নুন। এখানে সল্ট বা নুন বলতে আমরা ভার্ব বোঝাবো। তাহলে ভার্ব গেল এবং বাকি তেল এবং মশলা সেটা হলো অবজেক্ট। তাহলে মেন যে আমাদের যে সিম্পল সেন্টেন্সের যে একটা সেন্টেন্স সেটাকে গঠন করতে গেলে আমাদের তাহলে কি লাগছে? একটা সাবজেক্ট লাগছে, একটা ভার্ব লাগছে, একটা অবজেক্ট লাগছে। আমরা যদি কিচেনের থ্রুতে এটাকে বুঝতে যাই তাহলে কি করতে হবে? আমাদের মেন রেসিপি হলো সেন্টেন্স। এটাকে যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে লাগবে সাবজেক্ট বা কর্তা, তারপরে লাগবে সল্ট, যেটা চিকেন রান্না করতে লাগছিল, যেটা ছাড়া আমাদের রান্না হচ্ছিলই না, সেটা হলো সল্ট বা নুন, যেটাকে আমরা এখানে ভার্ব হিসাবে ধরছি। ভার্ব ছাড়া সেন্টেন্স হচ্ছেই না। আর যেটা পড়ে রইল সেটা হলো অবজেক্ট বা কর্ম, যেটাকে আমরা বলছি চিকেনের ক্ষেত্রে মশলা বা তেল যা কিছু দিয়ে আমরা চিকেনটা রান্না করি। তাহলে এই গেল আমাদের সেন্টেন্সের পার্ট। এইবার যখন আমরা ছোটোবেলায় আমাদের জন্ম হয় তখন সেই জন্মানোর পর থেকে কান্না দিয়ে আমাদের কিন্তু ভাব প্রকাশের শুরু হয়। আমরা মনের ভাব প্রকাশ করি বা আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করি কান্নার মাধ্যমে। আস্তে আস্তে আমাদের আশেপাশের মানুষজন, আমার বাবা মা বা আরও অন্যান্য পরিবারের লোকজনদের কাছ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে একটা একটা করে শব্দ শিখি এবং সেই শব্দগুলোকে পরপর বসিয়ে আমরা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারি। তখন আমরা আমি খাবো, আমি খেলবো, আমি বই পড়বো, আমি বাজার যাব, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। সেন্টেন্স কিন্তু এই ধরনের কথাগুলোরই একটা প্রকাশ মাধ্যম। তাহলে যদি আমরা বলি সেন্টেন্স কি, তাহলে কিন্তু আমাদের এখন বুঝতে হচ্ছে যে সেন্টেন্স হলো আসলে কতগুলি শব্দের সমষ্টি, কতগুলি শব্দের সমষ্টি। তাহলে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ of words giving a complete sense। অর্থাৎ আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে কি, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। মানে একটা বাক্য হলো বেশ কিছু শব্দের সমষ্টি যা দিয়ে কিন্তু একটা সম্পূর্ণ প্রকাশভঙ্গি আসে, অর্থাৎ একটা সেন্স প্রকাশ পায়। মানে আমাদের মনের ভাব প্রকাশ করি আমরা কতগুলি শব্দগুচ্ছের মাধ্যমে। এটাই হলো সেন্টেন্স বা বাক্য, বাংলাতে আমরা যেটাকে বলি বাক্য। এবার বাক্য কি সেটা তো আমরা জানলাম, বাক্যের মধ্যে কি কি থাকে সেটাও আমরা প্রথমেই জানলাম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো থাকে, সেগুলো আমরা একটা রেসিপির মাধ্যমেও জানলাম। এবার আমরা জানব যে এই সেন্টেন্সগুলো কত প্রকারের হয়ে থাকে, যে আমরা এগুলোকে কত ভাগে ভাগ করতে পারি। এইবার দেখা যাক যে সেন্টেন্সের প্রকারভেদগুলো কি। আসলে সেন্টেন্স মূলত 5 ভাগে আমরা ভাগ করতে পারি সেন্টেন্সকে। সেন্টেন্সেস আর divided into 5 ক্লাসেস। কি সেগুলো? একটা হলো অ্যাসার্টিভ, 2 নম্বর হলো ইন্টারোগেটিভ, 3 নম্বর হলো ইম্পারেটিভ, 4 নম্বর হলো অপটেটিভ, আর একদম শেষ বা 5 নম্বর হলো এক্সক্লেমেটরি। এই হলো 4 প্রকার সেন্টেন্স।
আমরা যত রকমভাবে কথা বলি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করি, যত রকমভাবে আমরা কথা বলি, সেইগুলো কিন্তু এই 5 রকম সেন্টেন্সের মধ্যেই পড়ে। আমি বাড়ি যাব, আমি খেলতে যাব, আমি স্কুলে যাব, আমি খেতে যাব, ঠিক সেই রকমই আমি কখন বাড়ি যাব, আমি কখন স্কুলে যাব, আমি কখন খেলতে যাব, এটা থেকে শুরু করে জানলাটা বন্ধ করো, দরজাটা খুলে দাও, সাইকেলটা বার করো, এই ধরনের সেন্টেন্স। বা আমরা যদি বলতে পারি যে তিনি দীর্ঘজীবী হন, বা তার ভালো হোক। আমাদের কয়েকদিন আগেই নববর্ষ গেল, আমরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। আপনাদেরকেও এই ফুরসতে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। তাহলে এই যে শুভেচ্ছা বার্তা বা কারোর ভালো চাওয়া বা কোনো ইচ্ছা প্রকাশ পাওয়া, এই ধরনের সেন্টেন্সগুলোও কিন্তু এর মধ্যেই পড়ছে। আবার যখন আমাদের খুব একটা স্ট্রং ইমোশান প্রকাশ পায় কোনো কিছু হঠাৎ করে দেখে, সেগুলো যেমন আহা কী সুন্দর দৃশ্য, আহ কত বিরাট একটা ডাইনোসর, তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। আর এই যে সেন্টেন্স একটার সঙ্গে আর একটার যে কোনো মিল নেই, তার কারণ এই 5টি ভাগ, বাক্যের এই 5টি ভাগের মধ্যেই কিন্তু আমাদের সেন্টেন্সগুলো পড়ে। এইবার আমরা জানব যে এই 5টি ভাগে কোন কোন সেন্টেন্সগুলো পড়ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি, অপটেটিভ সেন্টেন্সে বা কি, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে বা কি। তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করি। তাহলে বাকিগুলো আমি মুছে দিলাম, আমরা রাখবো শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা বুঝব যে সাধারণ বাক্য, মানে যেটা একটা সাধারণ উক্তি হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স expresses a statement, বা যদি আমরা বলি ডিনোটস, এক্সপ্রেসেস এর বদলে সেটাও হবে ডিনোটস এ স্টেটমেন্ট, অর্থাৎ একটা উক্তি বোঝাবে, একটা স্টেটমেন্ট, সাধারণ একটা উক্তি। যেমন হি প্লেস ফুটবল, আই দ্য বুক। এগুলোর মাধ্যমে কিন্তু একটা সাধারণ বর্ণনাত্মক বাক্য বোঝাচ্ছে যে এর মধ্যে কিন্তু একটা স্টেটমেন্ট রয়েছে, সে ফুটবল খেলে, আমি বই পড়ি। এই ধরনের বাক্যগুলো যেগুলোর মধ্যে একটা সাধারণ স্টেটমেন্ট রয়েছে, এগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, অর্থাৎ সাধারণ বর্ণনাত্মক বাক্য। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে আপনি নিজে থেকে কতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ লিখে দেখান দেখি। এইবার আমরা আসবো পরের সেন্টেন্সটা, যেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে কোনো প্রকারের কোশ্চেন। 2 নাম্বার হলো ইন্টারোগেটিভ sentence. Sentences ask questions. তাহলে কি, যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে আমরা কোনো প্রশ্ন বোঝাই, তখন সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কি বললাম? যে যখন আমরা কোনো সেন্টেন্সের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করি বা কোনো প্রশ্ন বোঝাই, তখন সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন কি,
হু আর ইউ, when does she go, ইত্যাদি। তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলো দেখুন হয় WH দিয়ে শুরু হবে অথবা হ্যাভ ভার্ব বা বি ভার্ব দিয়ে শুরু হতে পারে। বি ভার্ব যেমন আর ইউ ফাইন। পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা ভাগে ভাগ করে আমরা যখন শিখব, তখন আমরা এর ভাগগুলো শিখব যে WH দিয়ে কোশ্চেন, বি ভার্ব দিয়ে কোশ্চেন, সেরকম হ্যাভ ভার্ব দিয়েও কোশ্চেন হয়। যেমন হ্যাভ ইউ read the book, এটাও কিন্তু একটা কোশ্চেন। তাহলে যেই সেন্টেন্স বা যেই বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন বোঝাবো সেইটাকে কিন্তু আমরা বলবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমাদের বোঝা হয়ে গেল। এইবার আমরা আসব 3 নম্বরে, যে ইম্পারেটিভ সেন্টেন্স। 3 নম্বর হলো আমাদের ইম্পারেটিভ। Imperative sentences express command, request, order, এটসেট্রা। অর্থাৎ যে বাক্যগুলির মাধ্যমে আমরা আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাই, সেই বাক্যগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কি আদেশমূলক বাক্য। এটা মনে রাখলেই হবে যে আদেশমূলক বাক্য মানেই সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এর মধ্যে কি কি আমাদের প্রকাশ পাবে, সেটা হলো রিকোয়েস্ট হতে পারে, কমান্ড হতে পারে, অর্ডার হতে পারে। এই জিনিসগুলো যেখানেই থাকবে সেইগুলো হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন কি গো দেয়ার, শাট দ্য ডোর, মার্চ অন। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে কি প্রকাশ পাচ্ছে? গো দেয়ার মানে সেখানে যাও, সেটা অর্ডার করতে পারে বা আদেশ করতে পারে। শাট দ্য ডোর এটা আদেশ করছে। মার্চ অন মানে এগিয়ে চলো, আদেশ করছে। তারপরে যেমন আর এক ধরনের সেন্টেন্স হতে পারে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে এটা অনুরোধ করছে যে আমাকে 1 গ্লাস জল দাও। তাহলে এটার মাধ্যমে একটা অনুরোধ প্রকাশ পাচ্ছে। তাহলে যখনই কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা আদেশ, অনুরোধ বা উপদেশ প্রকাশ করব, তখন সেই সেন্টেন্সকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এইবার আসি তার পরের সেন্টেন্সটিতে, যেটা হলো 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বরে আসছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। দেখুন আমি লিখলাম যে অপটেটিভ সেন্টেন্সেস এক্সপ্রেস উইশ, অর্থাৎ মনের একটা ইচ্ছা প্রকাশ পাবে। এই ধরনের সেন্টেন্সগুলোর মাধ্যমে মনের একটা ইচ্ছা প্রকাশ পাবে। সেটা কীরকম হতে পারে? যেমন ধরুন
মে ইউ লিভ লং, মানে তুমি দীর্ঘজীবী হও। মে হি বি সাকসিড। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কীরকমভাবে আমরা লিখব? প্রথমত এই ধরনের অপটেটিভ সেন্টেন্সগুলো চেনার একমাত্র উপায় হলো যে এগুলো সাধারণত মে দিয়ে শুরু হয়। বোঝা গেল যে মোডাল ভার্ব, এই যে মোডাল ভার্ব মে, এইটা দিয়ে সাধারণত অপটেটিভ সেন্টেন্সগুলো শুরু হয়। এবং কি হয়, এইগুলোর মধ্যে আমাদের একটা মনের ইচ্ছা প্রকাশ পায় যে তিনি দীর্ঘজীবী হন বা তিনি সফলতা অর্জন করুন। যখন এরকম কোনো ইচ্ছা প্রকাশ পাচ্ছে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স, বা বাংলায় যদি বলতে চাই তাহলে হলো ইচ্ছামূলক বাক্য। এই হলো 4 নম্বর। এইবার আসি আমরা 5 নম্বর এবং শেষ সেন্টেন্সে। শেষ সেন্টেন্সটা কি? সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখুন আমি কি লিখেছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস এক্সপ্রেস এ সাডেন ইমোশন, অর্থাৎ আমাদের মধ্যে হওয়া হঠাৎ কোনো আবেগ যখন আমরা প্রকাশ করে ফেলি কোনো বাক্যের মাধ্যমে, সেইটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। সেই ধরনের বাক্যকে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। অর্থাৎ বাংলাতে যদি বলতে চাই তাহলে সেটাকে বলি আমরা বিস্ময়সূচক বাক্য। যেমন কি, যেমন ধরুন অ্যালাস, হি ইজ নো মোর, বা হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এইবার কি যে দেখুন এই ধরনের সেন্টেন্সগুলো কি হয়, আমাদের একটা সাডেন ইমোশন, অর্থাৎ হঠাৎ করে আমাদের কোনো আবেগ এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পায়। যেমন কি অ্যালাস, হাই, অ্যালাস মানে বাংলা যদি আমরা বলি তাহলে সেটা হলো হাই, হাই রে তিনি আর বেঁচে নেই। তাহলে এখানে আমাদের একটা ইমোশন প্রকাশ পাচ্ছে, আমাদের একটা দুঃখের ইমোশন প্রকাশ পাচ্ছে। তারপরে দেখুন তার ঠিক পরেই একটা আনন্দের ইমোশন, মানে আমাদের একটা সাডেন আনন্দের ইমোশন, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যে হুররে আমরা ম্যাচটা জিতে গেছি। এখানে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, সেজন্য আমরা হুররে কথাটা ইউজ করছি। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত দেখবেন যে একটা কিন্তু এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে, যেমন অ্যালাস, হুররে, ফাই, এই ধরনের সেন্টেন্সগুলো থাকে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার সবথেকে সাধারণ নিয়ম কি, যে এই ধরনের সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক অবশ্যই থাকে। এই যে মার্কটা দেখছেন, এই মার্কটা কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক। এই ধরনের সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেশন মার্ক কিন্তু অবশ্যই থাকে। এই হলো আমাদের 5 ধরনের সেন্টেন্স। তাহলে আজকে আমাদের এই সেশনে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো সেন্টেন্স কি, সেন্টেন্সের মধ্যে কি থাকে, কিভাবে আমরা সেন্টেন্স গঠন করি। এইবার এই সেন্টেন্সের প্রকারভেদগুলো কি, সেগুলো আমরা শিখলাম। তাহলে সংক্ষেপে আমরা জেনে নিই যে সেন্টেন্স কি। সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স, অর্থাৎ সেন্টেন্স বা বাক্য হলো সেই সব শব্দ সমষ্টি যার মাধ্যমে কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। তারপরে আমরা কি শিখলাম, যে সেন্টেন্স কত প্রকারের হয়ে থাকে। সেন্টেন্স আমরা দেখলাম 5 প্রকারের হয়ে থাকে। কি কি সেগুলো? সেগুলো হলো 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স,
বা বর্ণনা, সাধারণ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের বাক্য যেগুলোর মধ্যে কিন্তু আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো প্রকাশ পায়। তারপরে আমরা দেখলাম অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য, যার মাধ্যমে কিন্তু আমাদের মনের ইচ্ছা প্রকাশ পায়। আর একদম শেষে দেখলাম 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য, যার মধ্যে দিয়ে আমাদের একটা সাডেন ইমোশন, অর্থাৎ হঠাৎ করে আসা কোনো আবেগ প্রকাশ পায়। এগুলো হলো 5 ধরনের বাক্যের প্রকারভেদ। এই 5 ধরনের বাক্যের মাধ্যমেই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কথা বলে থাকি, একে অন্যের সঙ্গে ভাব আদান প্রদান করি এবং আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তা বলে থাকি। এইবার এই যে আমরা 5 ধরনের বাক্য পড়লাম বা জানলাম বা শিখলাম আজকে এই সেশনে, এই 5 ধরনের বাক্যগুলোকে কিন্তু মূলত 2টি সাব ডিভিশনে ভাগ করা যায়। মানে এই 5টি বাক্যকেই আমরা 2টো সাব ডিভিশনে ভাগ করতে পারি। সেইগুলো কি, সেই দুটোও আমরা একটু জেনে নিই। সেই দুটো হলো যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও ব্যবহার হয়ে থাকে। যে প্রত্যেকটা সেন্টেন্স, যে 5টা সেন্টেন্স আমরা শিখলাম, এই 5টা সেন্টেন্সই হবে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে হয় অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি আর নেগেটিভ কি? অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ সূচক বাক্য। আমি বিদ্যালয়ে যাব, আমি বাজারে যাব, আমি বই পড়ব, এইগুলো সব কিন্তু হ্যাঁ সূচক বাক্য। সব কিছুর মধ্যে একটা অ্যাফার্মেশন আছে, মানে হ্যাঁ আছে। আর এক প্রকার সেন্টেন্স কি, সেটা হলো নেগেটিভ, মানে হলো নেগেটিভ sentences denote a negative sense। যেমন I do not go there, বা he does not play, etc. তাহলে অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত যে 5টি মূল বাক্যের প্রকারভেদ আছে, তাদের প্রত্যেকটাই কিন্তু এই দুটোর মধ্যে সাবডিভাইডেড। সেটা কি, অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাফার্মেশন থাকবে তার মধ্যে, মানে হ্যাঁ সূচক বাক্য, আর নেগেটিভ মানে না সূচক বাক্য। এই হলো মূলত দুটো সেন্টেন্সের সাবডিভিশন। তাহলে আজকের যে আমাদের সেশন, আজকের সেশনটা এখানেই শেষ করছি। সেন্টেন্স সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের সেশনটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আজকের সেশন ভালো লাগলে একটা লাইক করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে গ্রামার, ভোকাবুলারি এবং স্পোকেন ইংলিশের ভয় থেকে দূর করিয়ে আমি একটু সুন্দর ইংরেজি আপনাদেরকে শেখাতে পারবো। আমিও আপনাদের সঙ্গে শিখব, আপনারাও আমার সঙ্গে শিখবেন। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলে আসা সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। খুব শীঘ্রই পরের সেশন নিয়ে আমরা এই চ্যানেলে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।